হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি সায়ন বিশ্বাস তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের চ্যানেল সিম্পল নলেজে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে আমি আরআরবি গ্রুপ ডি 2026-এর আমার নিজের শিফট আগস্টের 5 তারিখের ফার্স্ট শিফট ছিল। যে সেই শিফট নিয়ে আমি আলোচনা করব, আমার এক্সাম কেমন হয়েছে রিভিউ দেবো। অলরেডি আমি কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিউ ভিডিও আমি দিয়ে রেখেছি। আমার শিফটে আসে 20টা কোয়েশ্চেন, সেটা দেখে নিতে পারো। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আর শেষ পর্যন্ত দেখো। তো আমি কটা অ্যাটেম্প করেছি, কি এসেছে টপিক, সব আমি বিস্তারিত বলবো। ম্যাথ, রিজনিং, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার তো অলরেডি বলে রেখেছি, আমি আবার এখানেও বলবো। তো ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো, আর ভিডিওটি অবশ্যই ভালো করে একটা লাইক দিও। আগের অনেকগুলো ভিডিওতে আমি রিভিউ ভিডিও বানিয়েছিলাম, কিন্তু কেউ দেখলাম লাইক দিচ্ছ না। তাই জন্য আমি ভাবছি রিভিউ ভিডিও দেবো না সেরকমভাবে, শুধু আমার শিফটের ভিডিও দিয়ে আমি ছেড়ে দেবো। তো সবার প্রথমে আরেকটা কথা, টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়েছে, আমি সেখানে সব আপডেট দিয়ে দিই, যেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো সবার প্রথম কথা, আমার আগস্টের 5 তারিখে ফার্স্ট শিফটে এক্সাম ছিল আরআরবি গ্রুপ ডি 2026-এর। এবার এই শিফটটা আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে একটু ইজি শিফট, আমার এতদিনে এক্সামের অভিজ্ঞতা হিসেবে সবচেয়ে ইজি শিফট মনে হয়েছে। তো ম্যাথ সেকশানে যদি আমি আসি, তো ম্যাথ সেকশানে যারা প্রিভিয়াস এর কোশ্চেন করে গেছে 2025-এর যে গ্রুপ ডি এক্সাম, সেগুলো করলে মোর দ্যান সাফিসিয়েন্ট হয়ে যাবে, আর কোনো কিছু আলাদা করতে হবে না, জাস্ট টেক্সট বুক থেকে মক টেস্ট দাও। অনেকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমাকে কথা বলেছে, তো সবার প্রথমে আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে এটাই বলতে চাইবো, 3টে রাউন্ডে এক্সাম পেপার সলভ করো। সবার ফার্স্টের রাউন্ডে ইজি কোশ্চেন, যেগুলো কিছু ভাবতে হয় না, তোমাকে চোখ বন্ধ করে ফটাফট ফটাফট সলভ হতে থাকবে, সেগুলো করে নেবে। সেকেন্ড রাউন্ডে মডারেট, থার্ড রাউন্ডে মোস্ট ডিফিকাল্ট। তো এইভাবে টাইম ম্যানেজমেন্ট তোমার ভালো হবে। ইগো মাঝখানে আসলে হবে না, হয়তো মনে হতে পারে তুমি ম্যাথসটা পারবে, রিজনিংটা পারবে, কিন্তু টাইম লেগে যাচ্ছে, স্কিপ করাটা বেটার টাইমকে ম্যানেজ করার জন্য। সাইকোলজিক্যালি বেশিরভাগ কোশ্চেন হয়ে গেলে তোমার ব্রেন এমনি রিল্যাক্স হয়ে যাবে, রিল্যাক্স হয়ে গেলে মোস্ট ডিফিকাল্ট কোশ্চেনগুলো তুমি আরামসে সলভ করতে পারবে ঠান্ডা মাথায় ভেবে। তো এই জন্য এইভাবে বললাম। তো সবার ফার্স্টে ম্যাথসের কথা বলি, পিআইকিউ করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো, মোর দেন সাফিসিয়েন্ট। আর 4-5টা কোশ্চেন ক্যালকুলেটিভ সব শিফটে আসছে, নো ডাউট, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে যথেষ্ট। মোটামুটি অ্যারিথমেটিকই বেশি আসে, অ্যাডভান্স ম্যাথের থেকে ট্রিগোনোমেট্রি একটা দুটো, তারপর হচ্ছে কি তোমার ওই স্ট্যাটিস্টিক্স, ওই মিন মড মিডিয়ান সেই অঙ্কগুলো। আর আছে তোমার জিওমেট্রি, জিওমেট্রি থেকে অ্যাঙ্গেল রিলেটেড কোশ্চেন, কিছু কিছু শিফটে ট্রায়াঙ্গেলও আসছে। যাই হোক, এগুলো হচ্ছে ম্যাথসের ওভারঅল। তো ম্যাথসে নতুন কিছু নেই, ইজি টু মডারেট, যে কোনো শিফটেই বলো এরকম চলছে। ক্যালকুলেশন কয়েকটা থাকবেই, তো ওটা কোনো কথা না, সব শিফটেই ম্যাথ মোটামুটি ইকুয়ালি আসছে। তারপরে আসি রিজনিং। তো রিজনিং পার্ট পুরো ইজি আছে সব শিফটে, আমি যত দেখলাম, আমার শিফটে যা দেখলাম ফুল ইজি। আগের বছর পিআইকিউ করে নাও, তোমার রিজনিং হয়ে যাবে, নতুন করে কিছু টপিক করতে হবে না। তো রিজনিংয়ে ওই আগে যা আসতো সিম্পল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডাইরেকশান, ক্যালেন্ডার, ক্লক আসবে না। আর আছে হচ্ছে গিয়ে সিরিজ যেগুলো হয়, অ্যালফাবেটিক্যাল সিরিজ, নাম্বার সিরিজ, এগুলো। তারপরে রয়েছে তোমাদের সিরিজ থেকে বেশিরভাগ কোশ্চেন দিয়েছে আমি যা দেখলাম, তো সিরিজ। তারপর হচ্ছে গিয়ে সিলোলজিজম, সেগুলো একটু দেখে নাও, সিলক্স। তো এই টাইপের কোশ্চেনগুলো রিজনিং যেমন প্রপারলি আসে। তো রিজনিং আলাদা করে কিছু না, 30টা 30 করা যায়, ম্যাথসও 25-25 করা যায় যারা ভালো করে প্রিপারেশন করেছে। তো যারা একটু কম করেছে মোটামুটি 22টা আরামসে করে দিতে পারবে, 22-23টা। কিন্তু যারা ভালো করে প্রিপারেশন করেছে 25-25 করে দেবে ম্যাথসে, রিজনিংয়ে 30-30 করে দেবে। আমি ম্যাথসে 25-25 করেছি, রিজনিংও 30-30 করেছি। আমি যে কোনো এক্সাম দিলে ম্যাথস রিজনিং ফুলি পাই। তারপরে আসি সায়েন্স সেকশন। এই হচ্ছে গিয়ে খেলা এই জায়গায় হবে। সায়েন্স সেকশনে কোশ্চেন ইজি হলেও কঠিন হয়ে যাবে। ব্যাপারটা কিরম, ব্যাপারটা মানে কোশ্চেন আনসার ডাইরেক্ট তুমি পাবে না, স্টেটমেন্ট বেশ বড় বড় করে কোশ্চেন দিচ্ছে, যারা এক্সাম দিয়েছে বুঝতে পারবে। সায়েন্স হয়তো তোমার পড়া টপিকের জিনিস থেকে আসবে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না হলে আনসার করতে পারবে না, অপশানগুলো পড়ে পড়ে করতে হবে, ডাইরেক্ট আনসার হবে না, বড় বড় কোশ্চেন। স্টেটমেন্টও খুব বড়, আনসারও বড় বড়, অনেকগুলো কোশ্চেন এরকম ছিল, কিছু কিছু ডাইরেক্টও ছিল। তো আমি সব টপিক বলছি ধীরে ধীরে, নো ডাউট, কোনো ধীর স্থিরভাবে বসো, পরপর বলছি। তো প্রথম কথা, পিওয়াইকিউ করে নাও, সায়েন্সের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এমন নয় নতুন কিছু দিচ্ছে, তো স্টেটমেন্ট বেসড কোশ্চেন দিচ্ছে, পিওয়াইকিউগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে, একই জিনিস। আমি কোশ্চেনগুলো বলছি, আমার মেমোরি বেসড যে কোশ্চেনগুলো মনে আছে, আমার 18টা প্রশ্ন মনে আছে এখনও 25টার মধ্যে, তো আমি বলছি। তো প্লান্টস ওয়াটার অ্যাবজর্ব বাই রুটস, মানে এটা একদম বেসিক কোশ্চেন ছিল সবার প্রথমে, যে গাছ কোন অংশ দিয়ে জল শোষণ করে, তো একটা ইজি কোশ্চেন ছিল, শিকড় দিয়ে, এটা সবাই জানে। তো এরকম একটা দুটো ইজি কোশ্চেন থাকে। তারপরে হচ্ছে কালার অফ ব্লু স্কাই, তো আকাশ নীল হওয়ার কারণ সেটা কি। এবার তোমরা জানো কি বিক্ষেপণ বা স্ক্যাটারিং অফ লাইট, কিন্তু অপশানের মধ্যে ডাইরেক্ট স্ক্যাটারিং অফ লাইট দেওয়া ছিল না, ওখানে ওয়েভ লেন্থ দিয়ে বলা ছিল, বা তরঙ্গ দৈর্ঘ্য বলা ছিল, এরকম যে দীর্ঘ বা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের আলো মানে কম বিক্ষিপ্ত হয়, আর কম দৈর্ঘ্যের আলো, কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো বেশি বিক্ষিপ্ত, যার কারণে নীল রং হচ্ছে কম
কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আর বেশি বিক্ষিপ্ত হয়, যার কারণে আকাশ নীল দেখায়। তো এটা হচ্ছে গিয়ে এভাবে বিবৃতিভাবে স্টেটমেন্ট দেওয়া আছে, ডাইরেক্ট এক কথায় উত্তর ছিল না। তো কনসেপ্ট সেম, স্ক্যাটারিং অফ লাইট, এই কোশ্চেনটা আগের বছর অনেকবার এসেছে, এইবারও দেবে, কমন কোশ্চেন। তো স্ক্যাটারিং অফ লাইট, আকাশের বিক্ষেপণ, তার মানে সানসেটটা একটু দেখে যাবে, সেটাও স্ক্যাটারিং অফ লাইট বা আলোর বিক্ষেপণ। রংধনুটা দেখে যাবে, সেটা ডিসপারশন অফ লাইট, বাংলায় বললে বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ, 7টা বর্ণিতে আলো ভেঙে যায়। তো এইগুলো হচ্ছে গিয়ে ব্যাপার। তারপরে আসি ইউএসজি। ইউএসজি কোনটা? আল্ট্রাসনোগ্রাফি। আল্ট্রাসনোগ্রাফি মানে বলেছে আল্ট্রাসনোগ্রাফিটা মানে সাউন্ড যে ওয়েভ রয়েছে বা শব্দ তরঙ্গ রয়েছে, সেটা কিভাবে কাজ করে বা কিভাবে ছবি তৈরি করে। তো এটা অপশানে মানে যেটা সঠিক উত্তর সেটা হবে, যে অপশানে ছিল যে শরীরের মধ্যে থাকা যে টিস্যু বা কলা, সেই টিস্যু বা কলার মধ্যে এই শব্দের তরঙ্গদৈর্ঘ্যগুলো রিফ্লেক্ট হয়ে বা প্রতিফলিত হয়ে তোমার ইমেজ তৈরি করে। তো এইভাবে আল্ট্রাসনোগ্রাফি ইমেজ তৈরি করে, এটাই ছিল আল্ট্রাসনোগ্রাফি দিয়ে। তারপরে আচ্ছা, আল্ট্রাসনোগ্রাফি মানে কি? যেসব সাউন্ডের ফ্রিকোয়েন্সি 20,000 হার্জের বেশি হয় তাদের আল্ট্রাসনোগ্রাফি সাউন্ড বলা হয়। আল্ট্রাসনোগ্রাফি সাউন্ড তৈরি করতে পারে মানে কলাবাদুর আর হচ্ছে তিমি মাছ, এগুলো আল্ট্রাসনোগ্রাফি সাউন্ড প্রডিউস করতে পারে, যাই কারণে আমরা শুনতে পারি না। বিশেষত বাচের শব্দ রাত্রেবেলা। 20,000 মানুষের শ্রবণ শক্তির যে রেঞ্জ, হার্জের ক্যাপাসিটি মানুষ নিতে পারে বা শুনতে পারে 20 হার্জ থেকে 20,000 হার্জ। তো এতগুলো ইনফরমেশন বলে দিলাম। আগের বছর ইউএসজি থেকে অনেকগুলো কোশ্চেন দিয়েছে, ইউএসজি থেকে না হলে আল্ট্রাসনোগ্রাফি রিলেটেড কোনো কোশ্চেন দিয়েছে। তারপরে হচ্ছে গিয়ে প্যারামেসিয়াম। জানোই তোমরা, একটা মাইক্রো অর্গানিজম বা অনুবীক্ষণিক জীব। তো প্যারামেসিয়াম কীভাবে খাদ্য গ্রহণ করে, কিন্তু ডাইরেক্টলি কোশ্চেনটা ছিল না, অপশন বেসিসে ছিল। তো প্যারামেসিয়াম সিলিয়ার মাধ্যমে খাদ্য গ্রহণ করতে পারে। সিলিয়া যেন এক ধরনের গমনাঙ্গিক প্যারামেসিয়ামের, যেগুলো পৃষ্ঠতলের মধ্যে থেকে খাদ্য শোষণ করে ওরা অ্যাবজর্ব করে বডিতে। আর মানে এখানে এমন ছিল, প্যারামেসিয়ামে দুটো কোশ্চেন ছিল, একটা ছিল অপশান কোনটা ভুল আছে বিবৃতি, দুটো অপশানে প্যারামেসিয়াম দিয়েছিল, দুটো অপশান অ্যামিবা দিয়েছিল। তো অ্যামিবা ক্ষণপথ দিয়ে খাদ্য গ্রহণ করে, সেটা সবাই জানো। কিন্তু প্যারামেসিয়ামের ক্ষেত্রে ওই প্যারামেসিয়ামের ক্ষেত্রে একটা বিবৃতিতে দিয়েছিল সিলিয়া দিয়ে খাদ্য গ্রহণ করে, আরেকটা বিবৃতিতে দিয়েছিল দেহ তল দিয়ে খাদ্য গ্রহণ করে। তো অপশান ওটা ভুল ছিল, তাই কারণে আমি অপশন ওটা টিক করেছি। তো বিবৃতি ভুল ছিল, সেই হিসেবে ওটা আনসার হয়েছে। একটা কোশ্চেন প্যারামেসিয়াম অ্যামিবা দুটো দিয়ে একসাথে ছিল, মাইক্রো অর্গানিজম কীভাবে খাদ্য গ্রহণ করে। তাহলে তোমরা মাইক্রো অর্গানিজমগুলো দেখে যাবে, যেমন আরও আছে না, ফ্র্যাগমেন্টেশন, ঘূর্ণিভবন, প্ল্যানেরিয়া, তারপর হাইড্রা, বার্ডিং, এই ধরনের যে বংশবিস্তার করার যে পদ্ধতি, রিপ্রোডাকশন করে যে বিভিন্ন মাইক্রো অর্গানিজম, সেগুলো একটু দেখে যাবে। তারপরে আসছি প্যারামেসিয়াম হলো আরেকটা কোশ্চেন ছিল প্যারামেসিয়াম দিয়ে সেম, যে ওই ক্ষেত্রে শুধু প্যারামেসিয়াম নিয়ে কোশ্চেন ছিল যে প্যারামেসিয়াম কীভাবে খাদ্য গ্রহণ করে। তো ওটার ক্ষেত্রে সিলিয়া। তো একই জিনিস দিয়ে দুটো আমার আনসার হয়ে গেল, দুটো কোশ্চেন আনসার হয়ে গেল, প্যারামেসিয়াম সিলিয়ার মাধ্যমে খাদ্য গ্রহণ করে। তারপরে আসছি একটা কার্যক্ষমতা শক্তি দিয়ে অঙ্ক দিয়েছিল, মানে ক্ষমতা বা পাওয়ার বলে দিয়েছিল 85 ওয়াট, টাইম বা সময় বলে দিয়েছে 30 সেকেন্ড। তাহলে বলেছিল কৃতকার্য বা ওয়ার্ক ডান কত হবে। তো ওয়ার্ক ডান বা কৃতকার্য সমান সমান আমরা সূত্র জানি যে ক্ষমতা গুণ সময়, ক্ষমতা 85, সময় 30, 85-30 গুণ করলে 2550, আর এককটা জুল হয়, হিসাব পদ্ধতিতে আছে, তার 2550 জুল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এটাই ছিল। তারপরে চলে আসছি উত্তল দর্পণে যে ছবিগুলো তৈরি হয়, অ্যাকচুয়ালি ডাইরেক্টভাবে দেয়নি, মানে কীভাবে ম্যানিপুলেট করার জন্য স্টুডেন্টদের কোশ্চেন দিয়েছে, এরভাবে দিয়েছিল যে ফোকাস দৈর্ঘ্য ছিল, আমার এক্স্যাক্ট মনে নেই, 20 সেন্টিমিটার, আর বস্তুর যে প্রতিবিম্ব ফোকাস দৈর্ঘ্য ছিল 40 সেন্টিমিটার, আর বস্তু যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে উত্তল দর্পণে, সেটা দূরত্ব হচ্ছে গিয়ে 20 সেন্টিমিটার। তাহলে বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? এখানে যে 40 আর 20 যে ডাটাটা দিয়েছে সেন্টিমিটার, এগুলো কোনো কাজেই লাগে না, কারণ আমরা জানি উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি সবসময় অসৎ হয় আর ছোট হয় বস্তুর থেকে। তাই কারণে উত্তল দর্পণের ক্ষেত্রে অলওয়েজ আমার ওইসব সাইজ দূরত্ব ম্যাটার করে না, একই রকমের ছবি হবে, অসৎ প্রতিবিম্ব এবং বস্তুর আকৃতির থেকে ছোট প্রতিবিম্ব। উত্তল দর্পণ ব্যবহার করা হয় গাড়ির যে রেয়ার ভিউ ফাইন্ডার থাকে ড্রাইভারের পাশে, যেগুলো পিছনের গাড়ি দেখার জন্য, সেগুলোতে ব্যবহার করা হয়। তো উত্তল দর্পণ থেকে এই কোশ্চেন ছিল। তাহলে অবতল দর্পণও দেখে যাবে। অবতল দর্পণ অনেকগুলো আছে, সদও হয় অসদ হয়। একটা কেসে অসদ হয়, কখন? যখন বস্তুকে ফোকাস আর মেরুর মাঝখানে রাখা হয়, আর বাকি সবগুলো কেসে সদ হয়। আর অসদ হলে সোজা হবে, সদ হলে উল্টো হবে। তো এই বিভিন্ন যে কনসেপ্টগুলো আছে তোমার দর্পণে, সেগুলো দেখে যাবে। আর লেন্স থেকেও দেখে যাবে, লেন্স থেকেও কোশ্চেন দিতে পারে, অঙ্কও দিতে পারে। এই শিফটে দেয়নি আমার, কিন্তু কোনো না কোনো শিফটে দেবে। তো লেন্সের সূত্রগুলো যেগুলো রয়েছে দেখে যাবে, বিবর্ধন বা ম্যাগনিফিকেশন সূত্র দেখে যাবে। আগের বছর বড় ভরে কোশ্চেন দিয়েছে এই চ্যাপ্টার থেকে। তারপরে আসছি উত্তল দর্পণ হয়েছে, এবার হচ্ছে কি
কেমিস্ট্রি থেকে রিয়াকশান দিয়েছে কপার আর অক্সিজেনের রিয়াকশান, গল্প করে লেখা ছিল, আমি জাস্ট রিয়াকশানটা বলে দিচ্ছি। কপার আর অক্সিজেন রিয়াক্ট করলে কি তৈরি করে, তাহলে অপশন ছিল হবে যে কপার 1 অক্সাইড, কপার 2 অক্সাইড, কপার 3 অক্সাইড, কপার 4 অক্সাইড। তো অপশন হবে কপার 2 অক্সাইড, এক্স্যাক্ট অপশনই বললাম আমি। কপার 2 অক্সাইড মানে CuO, Cu প্লাস O2 ইকুয়াল টু CuO বা কপার অক্সাইড, মানে কপারের 2+ আয়নের সাথে অক্সিজেনের 2- আয়ন যোগ হয়ে কপার অক্সাইড তৈরি করবে বা কপার 2 অক্সাইড, এভাবে কারেক্ট আনসার। আর অবশ্যই তোমরা বলো যে এই 5 তারিখে, আগস্টে 5 তারিখে ফার্স্ট শিফটে কে কতজন অ্যাটেম্প করেছো, তাহলে আমি বুঝতে পারবো যে এক্সাম লেভেলটা ইজি হলো, ইজির মধ্যে কীরকম ইজির মধ্যে একটা রেঞ্জ আছে যে সবচেয়ে ইজি না মডারেট লেভেলে ইজি, সেটা বুঝতে পারবো। তারপরে আসছি হচ্ছে গিয়ে অ্যামোনিয়া বা NH3। অ্যামোনিয়া গ্যাস বা NH3-তে নাইট্রোজেন আর হাইড্রোজেনের ওয়েট বা পারমাণবিক মাসের রেশিও বা অনুপাত বলো। তো অ্যামোনিয়াতে নাইট্রোজেন থাকে 1 অণু, তো নাইট্রোজেনের ওজন কত হয় বা পারমাণবিক ভর কত হয়, আমরা 14 ধরে নিয়েছি নিয়ারলি। আর হাইড্রোজেন 1 হয়, কিন্তু 3টে হাইড্রোজেন আছে NH3-তে, তাই জন্য 3, তাহলে 14:3 বা 14:3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যামোনিয়াতে নাইট্রোজেন হাইড্রোজেনের যে অ্যাটমিক মাসের রেশিও সেটা হবে 14:3, এটা হবে কারেক্ট অ্যান্সার। কে কতটা ঠিক করেছে, কোনটা কি ডাউট আছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, ঠিক আছে? আর কাদের নতুন অন্য শিফটে এক্সাম আছে তারাও জানিও, কোনো ডাউট থাকলে আমি আনসার দিয়ে দেবো। আর টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জুড়ে যেও, বিভিন্ন আপডেট কিন্তু আমি ওখানে দিই। ইউটিউবে প্রতিদিন ভিডিওভাবে করা হয় না, কিন্তু ইউটিউবের সাথে তোমরা টাচে থাকবে, আর প্লাস টেলিগ্রামটাতে আমি ডেইলি আপডেট থাকি, সব কিছু আপডেট দিতে থাকি। তারপর হচ্ছে গিয়ে সুগার কেন জুস বা আখের জুস বা আখের রসকে ফার্মেন্টেশন পদ্ধতি, বাংলায় বলে গাজন পদ্ধতিতে কি উৎপন্ন করে, গাজন পদ্ধতিতে কি উৎপন্ন করে। ওখানে গুড়ও ছিল, আখের রস থেকে যে গুড় বানানো হয় সেই সময় ফার্মেন্টেশন পদ্ধতিতে কি উৎপন্ন হয়, ইথাইল অ্যালকোহল বা ইথানল তৈরি হয়। আমরা পড়েছি গাজন পদ্ধতিতে কি হয়, অক্সিজেনের অনুপস্থিতিতে যা হয় তোমার এটাকে আমরা বলি শ্বসন। তো শ্বসন দু রকমের হয়, রেসপিরেশন ইংলিশে বলি, অক্সিজেনের উপস্থিতিতে, একটা অক্সিজেনের অনুপস্থিতিতে। অক্সিজেনের অনুপস্থিতিতে হলে ইথানল তৈরি করবে, তো গাজন পদ্ধতিতে ইথানল প্রস্তুত হয় গ্লুকোজ ভেঙে, ঠিক আছে? ইথানল নিয়ে এত ঘটনা, পেট্রোলে ইথানল মিশিয়ে দিচ্ছে তো সেন্ট্রাল গভর্নমেন্ট, নীতিন গাডকারি। তো ইথানল একটা বলতে পারো হচ্ছে গিয়ে ইকো ফ্রেন্ডলি ফিউল, যেটা পরিবেশে কম কার্বন ইমিট করে। তো যাই হোক, ওটা আবার পলিটিক্যাল বিষয় হয়ে গেল, আমি অন্য কিছু যাব। তো ইথানল মেশালেও পেট্রোলের প্রাইসটা দাম কম হওয়া উচিত। যাই হোক, সেই ইথানলের কথা এখানে বলছি, ইথাইল অ্যালকোহল C2H5OH, যেটাকে তোমরা মদও বলো। কনসেন্ট্রেটেড নয়, ওখানে অনেকটা কম থাকে, ওখানে ডাইলিউট করা থাকে। তারপরে এরপরে রয়েছে হচ্ছে গিয়ে ভর সংখ্যা। ভর সংখ্যাতে কোশ্চেন ছিল, ডাইরেক্ট ছিল না, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছিল যে প্রোটন আর নিউটন সংখ্যার যোগফলকে আমরা কি বলি, তো ভর সংখ্যা বলি। ওটা একটু ঘুরিয়েছিল, কোশ্চেনটা এক্স্যাক্ট আমার মনে নেই, কিন্তু আনসার এটাই হবে। তারপরে হচ্ছে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড এর হাইড্রোজেনের H+ আয়নের গাঢ়ত্বের ওপর ডিপেন্ড করে কে কতটা বেশি মানে অ্যাসিটিক বা ক্ষারীয় সেটা বলতে হবে। তো অপশন হিসাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড সবচেয়ে বেশি H+ আয়ন দান করতে পারে বলে এ বেশি অ্যাসিটিক বা আম্লিক নেচারে হয়, আর অ্যাসিটিক অ্যাসিড বা CH3COOH এটা কম H+ আয়ন দান করে, যাই কারণে একে দুর্বল অ্যাসিডও বলা হয়ে থাকে। তো এইটাই অপশন ছিল, এটাই কারেক্ট অ্যান্সার হবে। তো তীব্র অ্যাসিড, তীব্র ক্ষারও, আবার দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, দুটোই তোমরা দেখে যাবে। আর সবচেয়ে তীব্র ক্ষারের নাম হচ্ছে গিয়ে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। তারপরে ভেলোসিটি টাইম গ্রাফ বা বাংলায় বলে বেগ ও সময়ের যে গ্রাফ আছে, বেগ সময়ের গ্রাফে বলেছে যদি একটা কোনো বস্তু মানে ধ্রুবক ত্বরণে বা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন দিয়ে চলে এবং তার যে বেগ ও সময়ের গ্রাফ হবে সেটা যে ছবিটা হবে কীরকম হবে, তো অপশান হিসাবে যে ছবিটা হবে সেটা সরলরৈখিক হবে এবং নতি হবে, মানে একটু ঝুঁকে থাকবে। সরলরৈখিক রেখা একটু হেলে থাকবে, মানে ঝুঁকে থাকবে। তো এটাই হবে কারেক্ট অ্যান্সার, যে সরলরৈখিক নতি তৈরি করবে, কারণ যেহেতু ধ্রুবক বলেছে। তারপরে একটা ছিল ফুটবলকে লাথি মারা দিয়ে একটা গল্প লিখে দিয়েছিল, যে ফুটবলকে লাথি মেরেছে একজন খেলোয়াড়, সেটা লাথি মারা পরে ফুটবলটাকে আবার আটকিয়েছে গোলকিপার। তো এই দুটো ঘটনা বলে দিয়েছে। এবার বলেছে যে অপশন হিসেবে আনসার হবে যে ফুটবলের ওপরে খেলোয়াড় যে লাথি মেরেছে সেটা ধনাত্মক কাজ হয়েছে না ঋণাত্মক, সেটা ধনাত্মক কাজ হয়েছে, কারণ বলের অভিমুখে বলের স্মরণ ঘটেছে, বস্তু স্মরণ ঘটেছে, বলের অভিমুখে বস্তু স্মরণ ঘটে, সেটাকে ধনাত্মক স্মরণ বলা হয়। এবার গোলকিপার কী করেছে, ফুটবলের গতিকে কমিয়ে দিয়েছে, তার মানে বলের গতির
উল্টো দিকে বা বলের সরণের উল্টো দিকে বল দিয়েছে, মানে ফুটবল বা বস্তুর সরণের উল্টো দিকে বল দিয়েছে, তার মানে সরণের উল্টো দিকে যদি বল দেওয়া হয় সেটাকে ঋণাত্মক কার্য বলা হয়। তাই কারণে খেলোয়াড় ধনাত্মক কার্য করেছে আর গোলকিপার ঋণাত্মক কার্য করেছে। তো এটা স্টেটমেন্ট বেসড কোশ্চেন ছিল, তো বুঝতে পেরেছো আশা করি। তো ধনাত্মক ঋণাত্মক কেন হয় আমি তাও বলে দিচ্ছি। যেমন কস থিটা থাকে, এফএস কস থিটা হয়। কার্য শক্তি কার্যর যে সূত্র হয় এফ ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডি, বা এফ বল ইন্টু সরণ, তার সাথে কস থিটা থাকে। এবার বলের দিকে যদি সরণ হয় তার মানে এফ আর বল আর সরণের মধ্যবর্তী যে কোণ সেটার নাম অ্যাঙ্গেল হয় 0 ডিগ্রি, আর কস 0 ডিগ্রি মান 1, তাই +1। তার মানে বলের দিকে যদি বস্তু সরণ ঘটে সেটাকে আমরা ধনাত্মক কার্য বলি, কিন্তু যদি উল্টো দিকে ঘটে তার মানে থিটার মান কত হয়ে যাচ্ছে, আমি বল দিচ্ছি উত্তর দিকে আর বস্তুটা সরছে দক্ষিণ দিকে, তার মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, আর কস 180 ডিগ্রি মান হয় -1, তাই কারণে ঋণাত্মক কার্য হচ্ছে। এই কারণে ধনাত্মক ঋণাত্মক কার্যের ব্যাপারটা আসে। তারপর হচ্ছে গিয়ে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের মধ্যে কি করে আমরা পৃথক করব। তো অপশন হিসাবে হবে যে আগুনের শিখার রং দেখে, যে লাল না হলুদ না নীল না সবুজ, তার উপর ডিপেন্ড করে আমি বলতে পারবো যে সেটা কোনটা আনস্যাচুরেটেড না স্যাচুরেটেড, বাংলায় বলে সম্পৃক্ত হাইড্রোকার্বন না অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা ছিল। তারপরে আর হাইড্রোকার্বন বা অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের মধ্যে যেটা আগের শিফটে অনেকগুলো কোশ্চেন দিয়েছে, আমি বলে দিচ্ছি কি দিয়েছে এই রিলেটেড, যে জৈব পদার্থ অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা হাইড্রোকার্বন যুক্ত যে ফিউল বা জ্বালানি যদি তারা বাতাসের সাথে বিক্রিয়া করে বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ উৎপাদন করে তাহলে কি উৎপন্ন করবে। তো এরা কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপাদন করবে আর তার সাথে জল উৎপন্ন করবে, হাইড্রোকার্বন আর অক্সিজেনের বিক্রিয়া, যেটা ফিউল বা জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি। তারপরে রয়েছে ভেজিটেটিভ প্রোপাগেশন, বাংলায় বললে অঙ্গজ বিস্তার, যে গাছের ডালপালা বা মূল পুঁতে যে আমরা গাছের বংশ বিস্তার করাই সেই পদ্ধতিটাকে আমরা ভেজিটেটিভ প্রোপাগেশন বলি, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে আসে। তো এটা বলেছে যে অপশানের মধ্যে কোনটা ভুল, তাহলে অপশানের মধ্যে একটা ছিল যে বীজ থেকে গাছ উৎপাদন, তাহলে এটা ভেজিটেটিভ প্রোপাগেশন আসে না, তো এই কারণে এটা হবে কারেক্ট আনসার। তো যে বাকি তিনটে ছিল ভেজিটেটিভ প্রোপাগেশন আসে, মানে গাছের ডাল পুতলে, কোনো গাছের মূল পুতলে, কোনো গাছের কাণ্ড পুতলে, কোনো গাছের পাতা পুতলে, যেমন পাতাকুচি পাতা বা ব্রায়োফাইলাম আমরা সাইন্টিফিক নেম বলি। তো এই গাছের পাতা মাটিতে পড়লেও গাছ তৈরি করে ফেলে, শিকড় থাকে। তো এরকম টাইপের কোশ্চেন এসেছে। তারপরে হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন ঘাটস হেভি রেইনফল থেকে একটা কোশ্চেন এসেছে, গল্প লিখে দিয়েছে ওয়েস্টার্ন ঘাট দিয়ে, যে ওয়েস্টার্ন ঘাটে অনেক জীববৈচিত্র্য দেখা যায়। এবার বলেছে ওয়েস্টার্ন ঘাটে বৃষ্টি হয়, কিন্তু এই বৃষ্টির পরিমাণ যদি অনেক দীর্ঘদিন ধরে থাকে তাহলে ওখানে কি জীববৈচিত্র্যে কীরকম পরিবর্তন হতে পারে। তো অপশান হিসেবে আমি আনসার করেছি, ওটাই আনসার হবে যে বস্তুর যে ওখানকার প্রাণীরা সময়ের সাথে সাথে নিজেদের অভিযোজন করবে। কয়েকটা অপশান ছিল, আরেকটা অপশান ছিল যত মনে পড়ছে যে তারা তাদের সংখ্যা হ্রাস পেতে থাকবে, এরকম কিছু একটা অপশান ছিল, কিন্তু এটা আনসার হবে তারা সময়ের সাথে সাথে অভিযোজন করবে। দীর্ঘ সময় বলেছে মানে আস্তে আস্তে তাদের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পাবে। মানুষ এইভাবে ইভেলপ হয়েছে, আগে বানর ছিল, তো আস্তে আস্তে এখন বর্তমান হোমো সেপিয়েন্স যে আধুনিক মানুষ সেখানে রূপান্তরিত হয়েছে। তো এইভাবে সব প্রাণীরই অভিযোজন ঘটে, যেটাকে এভলিউশন ইংলিশে বলে। তো এই হিসেবে এটা আনসার হবে ওয়েস্টার্ন ঘাট। তারপরে আসছি অ্যাকচুয়ালি এনসিআরটিতে নতুন চ্যাপ্টার জুড়েছে ইকোলজি চ্যাপ্টারের, বাস্তুতন্ত্রবিদরা, তাই এই চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন অ্যাড হয়েছে এক্সট্রা, এরকম আমার শিফটে একটা দিয়ে দিয়েছে, এরকম আরও রয়েছে। তারপর হচ্ছে গিয়ে আরেকটা কোশ্চেন দিয়েছে যে নার্ভ সেল থেকে হিউম্যান বডিতে মেসেজ যায় যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার নাম কি। অপশন হিসেবে ইংলিশে নার্ভ ইম্পালস বা স্নায়ু প্রতিবেদন, এরকম টাইপের বাংলা মানে হয়, আমি ইংলিশে দেখেছি তো তাই। তো নার্ভ ইম্পালস হবে কারেক্ট আনসার অপশন হিসেবে। তো এই হচ্ছে কি সায়েন্সে 18টা কোশ্চেন আমার যেগুলো মনে ছিল, আর অন্যান্য শিফটের হিসেবে আমি বললাম যে এরকম টাইপের কোশ্চেন হতে পারে। তো মেনলি সেল চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতে পারে পরবর্তী শিফটে, তো দেখতে পারো। জাইলেম ফ্লোয়েম থেকে কোশ্চেন আসতে পারে পরবর্তী শিফটে, দেখতে পারো, আগের শিফটেও এসেছে। তো সায়েন্সের মোটামুটি ওভারঅল রিভিউ এই। আর চুম্বক চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, আগের শিফটে এসেছে, পরের শিফটেও আসতে পারে, আমার শিফট সেভাবে আসেনি কোশ্চেন। তো এই হচ্ছে কি সায়েন্সের কোশ্চেন। এবার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার ভিডিও যারা দেখোনি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এক্স্যাক্ট 20টা কোশ্চেন আমি এক্সাম ফরম্যাটে বলে দিয়েছি, ওখানে দেখে আসতে পারো। তবুও আমি এখানে আরেকবার ছোট্ট করে বলছি, ওখানে ডিটেলে আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিয়ে আসতে পারো। আর ওই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, তো তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারো, ইংলিশ বাংলা দুটো বাংলা ভাষাতেই দেওয়া আছে, ঠিক আছে। তো আমি আরেকবার এখানে ডিটেলে বলছি। আর কারেন্ট অ্যাফেয়ারের জন্য
আমি এটুকুনি বলবো যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 2026 পড়লে না, 25 পড়ার দরকার নেই। কয়েকটা কোশ্চেনের জন্য তোমার 2-3টে কোশ্চেনের জন্য ফালতু খাটনি করে লাভ নেই। 26 পড়ো না, মোর দ্যান সাফিসিয়েন্ট। মে মাস পর্যন্ত প্রচুর কারেন্ট অ্যাফেয়ার দিয়েছে আমার শিফটে, 5 থেকে 6টা কোশ্চেন মে মাস থেকে দিয়েছে। তো আমি বলছি টপিকগুলো, আর ওই ভিডিওটা তোমরা ডিটেলে পাবে, আমি এখানে একবার বলছি, ওই ভিডিওটাও দেখে আসতে পারো। এই ভিডিওটা আগে একবার দেখে নাও। আর অবশ্যই ভিডিওটা যদি ইনফরমেটিভ থাকে তোমরা অবশ্যই এটা লাইক করো। তোমরা ইনফরমেশন পাচ্ছ, অনেকে আমাকে মেসেজও করে যে দাদা বা ভাই, যে তোমার দেওয়া ইনফরমেশনগুলো আমার খুব কাজে লাগছে। একটা লাইক তো দিয়ে দেবে না? লাইক দিলে তো আমি বুঝতে পারি যে হ্যাঁ তোমাদের কাজে লেগেছে। লাইক দেওয়া মানেটা কি, তোমাদের উপকার হয়েছে, আর আমিও বুঝতে পারি, আমিও একটা মোটিভেশন পাই যে পরবর্তীকালে ভিডিও করার অনুপ্রেরণা পাই। এবার তোমরা যেহেতু আগের ভিডিওতে লাইক ঠিকঠাক দাওনি, তো আমার ভিডিওটা আর আমার এখন রিভিউ ভিডিও করারও ইচ্ছা লাগছে না। তো যাই হোক, এবার আমি আমার মতো চেষ্টা করে যাব, বাকিটা তোমাদের ব্যাপার। আমার একটা ছোটোখাটো ইউটিউব চ্যানেল, আমার কোনো ইনকামও হয় না, কিছুই না, জাস্ট আমার প্যাশন, তাই আমি ভিডিও বানাচ্ছি, তার সাথে প্রিপারেশন করছি যাতে আমার সাথে সাথে কিছু ছেলেমেয়ে এক্সপিরিয়েন্স আমার থেকে নিতে পারে, যদি উপকার হয়। বা আমিও নেওয়ার চেষ্টা করি, যারা আমার কমেন্ট বা সাবস্ক্রাইবার রয়েছে তাদের এক্সপিরিয়েন্সও নিই। আমি এরকম বলছি না আমি বড় হনুদাস পাল, আমি সবার থেকেই শেখার চেষ্টা করি। যারা আমার থেকে জুনিয়র সিনিয়র যারাই আছো, এক্সপিরিয়েন্স কম আছে, তারা আমার থেকে এক্সপিরিয়েন্স এর অভিজ্ঞতা নিয়ে তারা তার এক্সামে ইউজ করতে পারো। আর আমার যারা জুনিয়র ভাইয়েরা রয়েছে, যারা নতুন নতুন এইচএস পাস করে বা কলেজে উঠেছো, তো তাদের জন্য বলবো সিলেবাস কমপ্লিট করো, মক টেস্ট দাও, টেক্সট বুক থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, শুধু প্রতিদিন মক টেস্ট দাও, আর কিছু করতে হবে না, কোনো টিচার ফালতু ভিডিওস কোনো কিছু করতে হবে না। তারপরে চলে যাও কারেন্ট অ্যাফেয়ার কোশ্চেন বলছি। পদ্মবিভূষণ থেকে কোশ্চেন দিয়েছে, আগের শিফটও দিয়েছে, আমার শিফটও দিয়েছে। আমি আগের শিফটের রিভিউ ভিডিও দেখেই আমি পড়ে গেছিলাম, আর আমি কমনও পেয়েছি। পদ্মবিভূষণে 5জনকে দেওয়া হয়েছে। তো আমাদের ভারতবর্ষে 2026 সালে পদ্ম পুরস্কার টোটাল 131টা দেওয়া হয়েছে, যার মধ্যে 3 রকমের পদ্ম পুরস্কার হয়, একটা পদ্মবিভূষণ, পদ্মভূষণ আর পদ্মশ্রী। পদ্মবিভূষণে 5জনকে দেওয়া হয়েছে, পদ্মভূষণ দেওয়া হয়েছে 13 জনকে, পদ্মশ্রী দেওয়া হয়েছে 113 জনকে। তো পদ্মবিভূষণে 5 জনের নামই পড়ে যাবে, কোথা থেকে তারা বিলং করে, কোন রাজ্য থেকে, কোন প্রফেশন থেকে, সেগুলো পড়বে। যেমন আগের শিফটে দিয়েছে, যে আমার শিফটে আগে বলিনি, যে পদ্মবিভূষণ প্রাপ্ত অপশানগুলোর মধ্যে দিয়েছে টিকে থমাস, রাইট অ্যান্সার হবে যে টিকে থমাস। অপশান আমি গাইড করছি। অপশন কোশ্চেনটা এরকম ছিল যে পদ্মবিভূষণ পুরস্কারগুলো নিচের অপশনগুলোর মধ্যে কে পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত, যে কিনা পাবলিক অ্যাফেয়ার্সের সাথে যুক্ত। পাবলিক অ্যাফেয়ার্স যারা কোনো পলিটিশিয়ান হতে পারে বা কোনো সার্ভিসে থাকতে পারে, বিউরোক্রেট হতে পারে, সেই হিসেবে। তো টিকে থমাস হবে কারেক্ট আনসার। কেরালা থেকে উনি বিলং করেন, কেরালার একজন সিটিজেন, এবং তিনি ছিলেন সুপ্রিম কোর্টের একজন এক্স জাজ। তো বর্তমানে রিটায়ার হয়ে গেছেন। তো সুপ্রিম কোর্টের এক্স জাজ, পাবলিক অ্যাফেয়ার্স থেকে বিলং করেন, তাই কারণে টিকে থমাস রাইট আনসার। আরেকজন পাবলিক অ্যাফেয়ার্স থেকে বিলং করেন, 2জন পেয়েছেন পাবলিক অ্যাফেয়ার্স থেকে। আরেকজন কেরালারই, দুজনই কেরালার পেয়েছেন, কেরালার এক্স চিফ মিনিস্টার বা প্রাক্তন মুখ্যমন্ত্রী, নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, একবার একটুখানি তোমরা দেখে নেবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তার নামটা আছে। আর একজন আছে সানি দেওয়ালের বাবা হচ্ছে কি ধর্মেন্দ্র দেওয়াল, তিনিও পেয়েছেন এই পদ্মবিভূষণ, মরণাপ্রান্ত। তো আর্ট সেক্টরে উনি তো মহারাষ্ট্র থেকে বিলং করেন। আর আরও রয়েছে আরেকজন, নিগাম বা এরকম কিছু নাম ছিল, রাজান। যাই হোক, ইনি ভায়োলিন বাজান, বা যেটাকে আমরা বলি, ভায়োলিন বলি, বাংলা আমার মনে পড়ছে না নামটা কী বলে, বাট উনি উত্তরপ্রদেশ থেকে বিলং করেন। এই ভায়োলিন বাদ্যকার যিনি আছেন, তা কোশ্চেন আগের শিফটে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, রিপিটেড কোশ্চেন আছে, দেখে নেবে। ভায়োলিন আছে, আর এরকম আরও 1-2জন রয়েছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, টোটাল 5জন। তো পদ্মবিভূষণ দেখে নেবে, পদ্মশ্রীর থেকেও দেখে নেবে কয়েকজন, আর পদ্মভূষণ থেকেও কয়েকজন ইম্পর্টেন্ট দেখে নেবে, কয়েকজন খেলোয়াড়। পদ্মভূষণের মধ্যে আমার যত মনে হচ্ছে আলকা ইয়াগনিক সিঙ্গার, তিনিও পেয়েছেন। আর আরেকজন রোহিত শর্মা মেবি পেয়েছেন, একটু দেখে নেবে, রিডিং করে নেবে একবার। পদ্মশ্রী পুরস্কার, পদ্মবিভূষণ কতজন, কোন ক্যাটাগরি থেকে। আর খেলা থেকে মারাত্মক কোশ্চেন দিচ্ছে, খেলা দেখেই যাবে, কনফার্ম আসবে। আর আমার শিফটে ছিল ওয়েস্ট বেঙ্গলের সিএম কে আছেন, তো শুভেন্দু অধিকারী। কোশ্চেন এভাবে ছিল যে শুভেন্দু অধিকারী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, তো ওটা পশ্চিমবঙ্গ হবে। আরেকটা আছে তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী কে হয়েছেন, তো সবাই জানো বিজয় থালাপতি বা জোসেফ বিজয় নামে পরিচিত। তো পার্টির নাম জিজ্ঞেস করেছিল বিজয় থালাপতি, যে নতুন পার্টি তৈরি করেছে তামিলনাড়ুতে, টিভিকে পার্টি, ফুল ফর্ম জিজ্ঞেস করেছিল, আগের শিফটে দেখে যাবে। আর কটা সিট পেয়েছে অবশ্যই দেখে যাবে, 108টা সিট পেয়েছে। টোটাল সিট ছিল বিধানসভায় 234টা। আর জোটবন্ধন সরকার বানিয়ে এরা সম্ভবত 118টা বানিয়েছে, নিজের 108টা আছে। আর রয়েছে হচ্ছে গিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, একটু দেখে নেবে সবগুলো ডিটেলস। এরপরে রয়েছে ইসরো ডিআরডিও থেকে একটা কোশ্চেন আসে। ইসরোর IMEX একটা প্রজেক্ট আছে বা রিসার্চ আছে, সেটা থেকে কোশ্চেন দিয়েছে যে এটা কিসের সাথে বিলং করে, মাইক্রোগ্র্যাভিটি রিলেটেড। আরেকটা আছে ডিআরডিও আর ইন্ডিয়ান এয়ারফোর্স মিলে একটা মিসাইল লঞ্চ করেছিল,
সার্ফেস টু এয়ার মিসাইল। তো ওটার নাম কী ছিল? এবার অপশানগুলো কঠিন দিয়েছিল, 4টে অপশানই সেম টাইপের দিয়েছিল, ইন্দ্রা M1, ইন্দ্রা M2, ইন্দ্রা M3, এরকম টাইপের করে অপশান দিয়েছে। সরি ইন্দ্রা না, সরি এটা হবে রুদ্রা, হবে রুদ্রা M1, রুদ্রা M2, রুদ্রা M3, রুদ্রা M4 এবার দিয়েছিল, কনফিউশন হয়ে গেছিলো, আমি রুদ্রা M3 দিয়ে ফেলেছিলাম, তো আনসারটা রুদ্রা M2 হবে। তো রুদ্রা M2 কারেক্ট আনসার, মে মাসে কিন্তু হয়েছিল, অবশ্যই দেখে নেবে, রুদ্রা M2 এটা হবে কারেক্ট আনসার। ডিআরডিও ইসরো থেকে প্রত্যেক শিফটে কোশ্চেন আসে, নো ডাউট। তারপরে আমি আসি T20 ওয়ার্ল্ড কাপ। T20 ওয়ার্ল্ড কাপ থেকে কী কোশ্চেন দিয়েছিল যে T20 ওয়ার্ল্ড কাপে কোন টিম 100-এরও বেশি ছক্কা মেরেছিল? তো ইন্ডিয়া হবে, এটা কারেক্ট আনসার, এরকম এসেছিলো। তারপরে T20 ওয়ার্ল্ড কাপ থেকে আগের শিফটে কোশ্চেন এসেছে, T20 ওয়ার্ল্ড কাপ কোথায় আয়োজন করা হয়েছিল? তো ইন্ডিয়া শ্রীলঙ্কায়। কে জিতেছিল? ভারত জিতেছিল, হারিয়েছিল কাকে? নিউজিল্যান্ডকে, এক্সেপ্ট এরকম রয়েছে। আরেকটা কোশ্চেন দিয়েছিল আগের শিফটে, আমার শিফটে নয়, বলে দিচ্ছি, যে কোন ভারতীয় ক্রিকেটার প্রথম 72টা ছক্কা মেরে রেকর্ড করেছেন, ওয়ার্ল্ড রেকর্ড করেছেন? তো বৈভব সূর্যবংশী হবে, তো এটা হবে কারেক্ট আনসার। আগের শিফটে এসেছিল, আমি বলে দিলাম। T20 থেকে অনেকগুলো কোশ্চেন এসেছে, দেখে নেবে। তারপরে ফুটবলটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ছিল SSIF, মেবি মনে নেই, এশিয়ান ফুটবল ক্লাব কাপ বলে একটা ছিল 2026, এশিয়ান ফুটবল কাপ কোথায় আয়োজন করা হয়েছিল? তো এটা অস্ট্রেলিয়া হবে, আমি ভুল করে এটা জাপান দিয়ে ফেলেছিলাম, তো অস্ট্রেলিয়া ইজ দ্য কারেক্ট আনসার, এটা দিয়েছিল। তারপরে দিয়েছিল শুটিং থেকে একটা কোশ্চেন দিয়েছিল, রিসেন্টলি কোনো একটা ইভেন্ট হয়েছিল শুটিংয়ের, 25 মিটারে শুটিংয়ের মধ্যে কে ভারতের জন্য গোল্ড মেডেল জিতে 2026 হয়েছে, একটু দেখে নেবে। এশিয়ান বা SSIF এমনি যেটা নাম আছে, মনে নেই আমার, এই শুটিংয়ে কে ভারতের জন্য গোল্ড মেডেল জিতেছে? ইচ্ছা সিং। তো আমি কারেন্ট অ্যাফেয়ারের যে ভিডিও আছে ওখানে আমি ডিটেল দিয়েছি, এখানে আমার মনে নেই, আমি বলতে পারছি না, ওই ভিডিওর মধ্যে কোশ্চেন সহ আনসার সহ আমি বলে দিয়েছি। তারপরে রয়েছে অ্যাথলেটিক্স থেকে কোশ্চেন দিয়েছিল, যে কে ভারতীয় প্রথম 100 মিটার রেসে 10.09 সেকেন্ডে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন, ওয়ার্ল্ড রেকর্ড বলতে রেকর্ড করেছেন? তো নামটা হবে গুরবিন্দর সিং ইজ দ্য কারেক্ট আনসার, এটা আমি পেয়েছিলাম আর এটা পেরেওছিলাম। ব্রিক্সের ফরেন মিনিস্টারের যে মিটিং, সেটা কোন দেশে আয়োজন করা হয়েছিল? এটা কোশ্চেন ছিল, তো ইন্ডিয়া হবে কারেক্ট আনসার। আর যদি ইন্ডিয়ার কোথায় হয়েছিল সেটা যদি বলা হয়, তাহলে বলবো নিউ দিল্লিতে হয়েছিল। তারপরে বলা হয়েছিল যে রিসেন্টলি কোন একটা সিঙ্গার মারা গেছেন, যার বয়স 92 বছর বয়স? তো আশা ভোসলে ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সবাই জানো আশা ভোসলে মারা গেছেন রিসেন্টলি, তো 92 বছর বয়সে। আরবিআই আর ইসিবির একটা ডিল রিলেটেড সাইন ছিল, মানে কোশ্চেন দিয়েছিল এরকম, যে ইউরোপ থেকে আসা একজন প্রভাবশালী ব্যক্তি ভারতে আসার পরে ভারতের কোন সংস্থা আর ইউরোপের কোন সংস্থা ডিল সাইন করে এই মেমোরেন্ডামের জন্য? যে ব্যক্তি এসেছিল, মেমোরেন্ডাম মানে স্মরণ রাখার জন্য, তো এর আনসার হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাথে একটা ডিল হয়েছিল, তো এটা হবে কারেক্ট অ্যান্সার, অপশন এটাই ছিল, আমি ঠিক করেছিলাম এটা। তারপরে এসডিজি গোল দিয়েছিল, যে নামামি গঙ্গা যে স্কিমটা, সেটা কোন এসডিজি গোলের মধ্যে আসে? তো এসডিজি গোল 6-এ আসে নামামি গঙ্গা, এরকম 6, 14, 12 এরকম করে দেওয়া ছিল, এটা আমি একটু ভুলে গেছি, আমি 14 দিয়ে ফেলেছিলাম, তো এটা এসডিজি 6 হবে। তারপরে হচ্ছে গিয়ে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 13তম স্থান পিছিয়ে গেছে, কোশ্চেনটা এভাবে ছিল। তো বর্তমান 2026-এ ভারতের র্যাঙ্ক কত? ওটা 23 হবে। 2025-এ ভালো র্যাঙ্ক ছিল 10 ছিল, সেটাই এখানে বলেছে। তো ক্লাইমেট চেঞ্জ ইন্ডেক্স, এটা একটু দেখে নেবে, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স। তো ইন্ডেক্স থেকে কোশ্চেন আসে, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, করাপশন ইন্ডেক্স, হ্যাপিনেস ইন্ডেক্স, হাঙ্গার ইন্ডেক্স, পিস ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ইনোভেশন ইন্ডেক্স, এগুলো অবশ্যই দেখে যাবে, এগুলো কনফার্ম আসবে। তো এগুলো থেকে এর বাইরে কোশ্চেন যায় না। আগে শিফটে এসেছিলো একটা দুটো, আরও এসেছিলো, আমি বলছি আসতে পারে সামনের শিফটে। তো কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে আরও কোশ্চেন যেমন হতে পারে, যে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট হয়, বর্তমানে দুটো হয়েছে 2026-এ, আরও দুটো বাকি আছে, তো সেটা দেখে নেবে। তো ফ্রেঞ্চ ওপেনটা হয়েছে আর অস্ট্রেলিয়ান ওপেনটা হয়েছে, অস্ট্রেলিয়ান ওপেন আর ফ্রেঞ্চ ওপেন, তো এটা একটু দেখে যাবে। আর অস্ট্রেলিয়ান ওপেন হয়েছে, আর একটা ফ্রেঞ্চ ওপেনই হয়েছে, দুটো ওপেন হয়েছে, আর উইম্বলডন ওপেন, ইউএস ওপেনটা বাকি আছে, সেটার উপরে পরে খেলা হবে, সারা বছর ধরেই হয়, 3-4 মাস বাদে হয়। তো আর 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 কোশ্চেন হিসেবে রয়েছে বিভিন্ন মিনিস্টারদের নাম। আরেকটা কোশ্চেন ছিল, যে কোন মন্ত্রণালয় নিচের অপশনগুলোর মধ্যে 40 বছরের ঊর্ধ্বে থাকা ওয়ার্কারদের অ্যানুয়াল হেলথ চেক আপ ফ্রিতে করার উদ্যোগ নিয়েছে? তো এটা আনসার হবে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, এটা হবে আনসার। আর এই কোশ্চেনটা দিয়েছিল, এটা আমি ভুল করে ফেলেছি, অন্য মন্ত্রণালয় দিয়ে ফেলেছি, আমি মিনিস্ট্রি অফ হেলথ অ্যাফেয়ার্স দিয়ে ফেলেছিলাম, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাফেয়ার্স ওর মধ্যে দিয়ে ফেলেছেন। যাই হোক, ওটা মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাফেয়ার্স হবে। তো এই হচ্ছে কি মোটামুটি কোশ্চেন। তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে, আর নেক্সট কী টাইপের ভিডিও হচ্ছে অবশ্যই জানাও। আর
আমার এই রিভিউ ভিডিওগুলো অবশ্যই একটা লাইক দাও, তোমরা যারা উপকার হচ্ছে। আর কিছু কমেন্টে কোশ্চেন করতে পারো ডাউট থাকলে কোনো। আর আমি কটা অ্যাটেম্প করেছি এবার সেটা আসছে। আমি ম্যাথসে টোটাল 25-25, রিজনিং 30-30, আমার ভুল হয় না, মোটামুটি যা করি ঠিকই হয়। আর সায়েন্সে 25-24টা করেছি, একটা ছেড়েছি। আর রিজনিং বলছি, কারেন্ট অ্যাফেয়ার্সে 20টার মধ্যে 18টা করেছি, যার মধ্যে 13টা ঠিক হয়েছে, 5টা ভুল হয়েছে, আমি হিসাব করে দেখেছি। তো এই হচ্ছে আমার এক্সামের মানে ওভারঅল কন্ডিশন। টোটাল 97টা অ্যাটেম্প করেছি 100-এর মধ্যে। আমার জোন হচ্ছে কি ইস্টার্ন রেলওয়ে কলকাতা জোন। আগেরবারও আমি গ্রুপ ডিতে পাস করেছি, কিন্তু ডিফারেন্স খুব কম কাট অফের থেকে। আমি 81.094 পেয়েছিলাম, কাট অফ হয়েছে 80.22, কলকাতা জোন, ইস্টার্ন রেলওয়ে, ইউআর ক্যাটাগরি। তো এটা একটা অতটা ভালো হয়নি, একটা কারণও আছিল। আগের বছর আমার ফিঙ্গারপ্রিন্ট ইস্যু ছিল, 7-8 মিনিট এক্সামে নষ্ট হয়েছে। আগের ভিডিওতে আমরা যারা দেখেছো তারা জানে, যারা নতুন আছে তারা জানে না। তো এই হচ্ছে আমার অবস্থা। যাই হোক, সামনে টেকনিশিয়ান এক্সাম রয়েছে, সিজিএল এক্সাম রয়েছে, সিএইচএসএল আছে, এগুলো দেখতে হবে। টেকনিশিয়ান গ্রেড 1, গ্রেড 2, এনটিপিসি, সিবিটি 1টা ক্লিয়ার যদি হয় তো ভালোই, মানে আমার সবচেয়ে টাফের শিফট ছিল। যাই হোক, এত কিছু রয়েছে। তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। দেখা হবে এবার পরের ভিডিওতে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।